দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। বাংলাদেশের অর্থনীতির গতিধারায় রিকন্ডিশন গাড়ির বাজারটা আসলে কিভাবে চলছে সেই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বারভিটার সভাপতি আব্দুল হক। হক ভাই, সময়ের আলাপে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুধু দর্শকদের আমার সালাম আদাব জানাচ্ছি। হক ভাই, একদম প্রথমে জানতে চাচ্ছি আসলে এই যে গাড়ির ব্যবসা, গাড়ির বেচাকেনা, এটা অর্থনীতির গতিধারায় কিভাবে প্রভাবিত হয়? ভীষণভাবে হয়। যেমন ধরুন, একসময় আপনার বিগত সময়ে যখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল এবং তাদের যে কর্মকাণ্ড কিংবা অর্থনৈতিক প্রোগ্রাম অথবা বড় বড় প্রকল্প, তারই স্পিল ওভার কিংবা উপচে পড়া ইয়েতে কিন্তু অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। বাজারে বড় মাছটা বিক্রি হয়, মাংস বিক্রি হয়, তারপরে আমাদের গাড়ি বিক্রি হয়। অনেক হিসাব নিকেশ থাকলে কিংবা রাজনৈতিক চাপ থাকলে কিংবা একটা রাজনৈতিক পট পরিবর্তন হলে কিন্তু সেটা একদম থমকে যায়। একটা শ্রেণী যারা খুব এফ্লুয়েন্ট, সচ্ছল হয়েছিল, যাদের কাছে অনেক টাকা পয়সা ছিল, যারা রাজনীতি করত, পাশাপাশি ব্যবসা করত কিংবা ব্যবসা কাম রাজনীতি করত, কন্ট্রাক্টারি করত, তাদের কাছে প্রচুর পয়সা ছিল। সেই শ্রেণীটা, তাদের মধ্যে সরকারি আমলারাও আছে, পুলিশ আছে, অন্যান্য বাহিনীর লোকেরা আছে, তারা মিলে কিন্তু একটা বিশাল গোষ্ঠী ছিল যারা ছিল এই ড্রাইভিং সিটে। তারা হঠাৎ করে ডিজেপের হয়ে গেল, নাই। পুলিশের 40% পুলিশ সার্ভিসই নাই। আচ্ছা, রাজনীতি যারা করতো, যারা এই ধরনের প্রভাবশালী ছিল, তারা ডিজেপিয়ার, পালিয়ে গেছে দেশ থেকে অথবা লুকিয়ে আছে। সবচেয়ে বড় কথা, তাদের কাছে যে টাকা পয়সা ছিল, যেটা ছিল বাজারে খুব খরচ হতো, তারা ইজি ইনকাম ইজি এক্সপেন্ডিচার, সেটা না থাকাতে মানুষ এখন মনে করছে ওই সময়টাই ভালো ছিল, অনেক টাকা পয়সা ছিল, আমরা তো ব্যবসা করতে পেরেছি, মাছটা বিক্রি হয়েছে, মাংস বিক্রি হয়েছে, তারপরে আমার গাড়ি বিক্রি হয়েছে। এখন যদি বলা হয়, ওইটাও কিন্তু একটা অস্বাভাবিক অবস্থা ছিল, অনেক বেশি অর্থের হ্যাঁ। প্রবাহ। আর কারণ হলো সেটা আর্টিফিশিয়াল ছিল, আমাদের ইকোনমি সেটা পারমিট করতো না। সরকার ধার করে কিংবা প্রকল্প, খালি প্রকল্প প্রকল্প করে এক ধরনের আর্টিফিশিয়াল গ্রোথ দিকে কিন্তু তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। আমি বলবো অনেকটা এক ধরনের অ্যাডিকশন। কিন্তু রিয়েল গ্রোথটা হয়তো এরকমই হবে, এখন যা আছে কি তার থেকে একটু ভালো হতে পারে। এখন এটা যদি অবস্থা হয়, তাহলে সরকার পরিবর্তনের পরে যেটা হলো যে আমরা হঠাৎ করে কিন্তু অলমোস্ট থমকে গেলাম এবং বাজারে টাকা পয়সার সঞ্চালন কমে গেল। কারণ যাদের কাছে টাকা ছিল তারা নিজেরাও নাই, তাদের টাকাগুলোও বন্ধ হয়ে গেল। এইটা কিন্তু একটা শক। এই শকটা ক্রমশ আস্তে আস্তে অনেক সময় লাগবে কাটিয়ে হতে, কারণ ওই শ্রেণীর লোকেরা যদি বাজারে না ফিরে। এখন আমি পাশাপাশি বলবো, পৃথিবীর সব দেশেই পুঁজিপতিদের কিন্তু আহ্বান করে। আমেরিকাতে আপনি টাকা নিয়ে যান, মিস্টার ট্রাম্প কিন্তু বসে আছেন যে তুমি $3 থেকে $6 মিলিয়ন নিয়ে আসলে আমি তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবো, আর কি সুবিধা চাও সবই দেবো। ইউরোপেও তাই, এমনকি জাপানের মতো দেশেও আপনি ইনভেস্টার হিসেবে গেলে আপনাকে স্বাগত জানাচ্ছে, দুবাইতে তারা স্বাগত জানাচ্ছে। ফলে আমাদের কিন্তু একটা কৌশল নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন যাই হোক, অপরাধী ব্যতীত কিংবা সরাসরি যারা খুন খারাপি কিংবা লুণ্ঠন কিংবা ব্যাংক লুটে জড়িত, তাদেরকে চিহ্নিত করে বাকি সবার পুঁজিটা যাতে দেশে আসে, দেশে ব্যবসা করে, সেই ব্যাপারটা চিন্তা করতে হবে আমার মনে হয়। কারণ পুঁজি, টাকা তো টাকা, টাকার গায়ে কিন্তু কালো কিংবা সাদা লেখা থাকে না। বাট আমি অ্যাট দ্য সেম টাইম বলবো, যারা অপরাধের মাধ্যমে দেশের মারাত্মক ক্ষতি করে আপনার এই অর্থ সম্পদ গড়েছে, তাদেরকে অবশ্যই আমরা যদি শহীদদের মর্যাদা দিই, তাহলে তাদের ব্যাপারে একটা কঠোর জায়গায় আসতে হবে রাষ্ট্রকে, আগামী দিনে রাজনীতিকদেরকে। এই অঙ্গীকার কিংবা এই ম্যানিফেস্টো অথবা এই যেটাকে বলা হয় সনদ, এটা দরকার। এটা না হলে কিন্তু বাংলাদেশ কখনোই ঠিক জায়গায় আসবে না। এবং এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের, প্রতি বছর প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ কর্মসংস্থানে বাজারে আসছে, তাদেরকে পাওয়া যাচ্ছে ভূমধ্যসাগরের সমুদ্রে পড়ে মারা যাচ্ছে, আমাজনের জঙ্গলেও পাওয়া যাচ্ছে তরুণদের। এটা হতে পারে না। আমার মনে হয় যে আমরা এই পরিবর্তনের একটা বার্তা, এটা যদি রাজনীতিবিদরা বুঝে থাকেন, তাহলে তারা তাদের মতো করে জনগণের কাছে বার্তাটা পৌঁছাবেন যে তারা পুঁজির বিন্যাসটা কীভাবে দেখতে চান। এরকম অলিগার্ক তৈরি হবে, বড় বড় পুঁজিপতি রাষ্ট্রীয় আশীর্বাদ পুষ্ট হয়ে যারা বড় বড় ব্যাংকের মালিক হবে কিংবা অনেকগুলো ব্যাংকের মালিক করে দিলেন, তারপরে
রাষ্ট্রীয় সম্পদ লুট করে বড় প্রকল্প করে আমলাতন্ত্রের লোকেরা কিংবা এমনকি বিচারকরা থেকে শুরু করে পুলিশের বিভিন্ন বাহিনী লুণ্ঠনে জড়িত হয়ে গেল। এটা ভয়ঙ্কর ইতিহাসে নজিরবিহীন এই পৃথিবীতে। রাজনীতিটা তো অর্থনীতিতে নেতিবাচক এটা প্রভাব আমি ফেলছে। বলব যে আপনাদের গাড়ির এটা ব্যবসাতেও তো নিশ্চয়ই রাজনীতি প্রভাব যখন ফেলছে। প্রফিটেবল করা হয়েছে তখন এটা হয়েছে। আবার রাজনীতিতে থাকার জন্য আপনি যখন সুযোগ করে দিয়েছেন, অনেকটা আপনার সন্তানকেও যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, সে কিন্তু স্পয়েল হয়ে যাবে। তো উই হ্যাভ স্পয়েলড আওয়ার ইকোনমি, উই হ্যাভ স্পয়েলড আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, উই হ্যাভ স্পয়েলড আওয়ার জুডিশিয়ারি অ্যান্ড অল দ্য ইনস্টিটিউশনস। মানে আমাদের যেটা বলা হয়, বুদ্ধিজীবীরা বলেন যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা ছিল একটা কৌশল। ব্যাংকগুলো যেমন ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে হস্তক্ষেপ করাকে আমি মনে করি এটা কিন্তু যারা করিয়েছে তারা কিন্তু সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে করছে, যাতে এখানে ক্ষুদ্র মাঝারি কিংবা ব্যবসা যে প্রসার হচ্ছিল সেটা যেন স্তব্ধ হয়ে যায়, আগে তো না পারে। এটাও কিন্তু দিজ আর ল্যাব টেস্ট ডিজাইনস টু রুইন দিস কান্ট্রি ইকোনমিক্যালি, এবং তার নৈতিক জায়গাটা ভেঙে দেওয়া, তাকে যেন অর্থনীতিতে যেখানে যেখানে উত্থিত হচ্ছে। অনেকবার কিন্তু বাংলা বাজারে আগুন লেগেছে, ওই যে আপনার যেখানে বঙ্গবাজার। বঙ্গবাজারে। কেন? প্রথমটা যখন লেগেছে এখন থেকে প্রায় ৩০ বছর কি তারও বেশি সময় আগে, স্পষ্টত তখন এটা কিন্তু অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল, নাশকতা ছিল। কিন্তু সরকারগুলো বেশি এগুলো ব্যাপারে কথাবার্তা বলেনি। কারণ কী ছিল জানেন? কারণ ছিল ওইখানে জুতা, স্যান্ডেল, তারপরে গার্মেন্টসের একটা আফ্রিকা থেকে লোকেরা এসে টনে টনে মাল নিয়ে যাচ্ছিল, ইউরোপ থেকে আসা শুরু করেছিল। তো যারা এটাকে দেখেছে যে এখানে তো একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল উত্থান হচ্ছে, ক্ষুদ্র মাঝারি শিল্প দাঁড়িয়ে যাচ্ছে, ওদের সমূলে বিনাশ করার জন্য অগ্নিকাণ্ড করে একদম জ্বালিয়ে দিয়েছে। ভয়ঙ্কর। মানে এটা একটা অর্থনৈতিক সোভারেন্টি যাতে না দাঁড়ায় সেরকম ঘটনা পরেও হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমস্যা সময় অল দিজ আর নাশকতা। কিন্তু নাশকতা আগামীতেও হতে হবে। সেজন্য আমি মনে করি এইসব ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, সুশাসনের ব্যাপারে এবং রাষ্ট্রকে গড়ার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, পরিবহনের ব্যাপারে, আবাসনের ব্যাপারে, সমাজে বৈষম্যহীন একটা সমাজ চালু করার দর্শনটা সকল দলের কিংবা জনগণের একমত হওয়া উচিত। এবং যেটা আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে এবং চাই, সেখানে তো ব্যবসায়ীদেরও তো ঐক্যমত থাকতে হবে। অ্যাবসলিউটলি ব্যবসায়ের মধ্যে কিন্তু আমি বিভাজন তৈরি করব। যারা লুটপাট করেছে, যারা ব্যবসা করা ছাড়া রাষ্ট্রীয় আনুকূল্য কিংবা স্টেট কনসেশন পেয়ে পেয়ে বড় হয়েছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, এমপি হয়েছে, নিজে হয়েছে, ওয়াইফকে বানাইছে, এবং এই নাদান কিংবা অসভ্য রাজনীতিকরা তাদের কাছে বিক্রি করেছে পদগুলো, এবং একটা শহীদদের রক্তে রঞ্জিত যে দেশ বলা হয়ে থাকে তাকে অপমান লাঞ্ছিত করেছে। সেটা জবাব দিয়েছে মানুষ 5ই আগস্ট। 5ই আগস্ট কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটা উদাহরণ ছিল। এবং বিশ্বের শ্রেষ্ঠ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেইন, বাংলাদেশের নবযাত্রা কিংবা নব উত্থান বলতে পারেন। সে উত্থানটাকে আমরা পার্মানেন্ট করার জন্য হয়তোবা কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো বিপ্লবী পার্টি ছিল না, মানুষ সে বিপ্লবটা সংগঠন করেছে। আমি মনে করি যেহেতু কোনো রাজনৈতিক দল ছিল না তালেবানের মতো কিংবা কমিউনিস্ট পার্টির মতো, সেহেতু রাজনৈতিক দলগুলো কিংবা ক্ষমতাটা পরবর্তী সরকার কোনো বিপ্লবী সরকার হয়নি, বরং একটা এনজিও সরকার হয়েছে। তাদের পক্ষে কিন্তু এই কঠোর কাজ করা কঠিন। এবং অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়াটা কতটুকু সহজ এখন হচ্ছে যেখানে তাদের আপনাদের দুর্বলতা ব্যবসা হচ্ছে বাণিজ্য তাদের ভাইব্রেন্ট শক্তিটা হবে। কোথায়। তাদেরকে তো আপনি পলিটিক্যালি শক্তিমান করেন নাই। রাজনৈতিক দলগুলো নিঃশর্তভাবে বলে না যে আপনারা এই করেন, আমরা আপনাদের সাথে আছি। নাকি সেনাবাহিনী করেছে, সেনাবাহিনীও কিন্তু করেছে যতটুকু, মানে না করলে নয় কিংবা ওরকম একটা অথবা অস্পষ্ট জায়গার মধ্যে আমরা আছি। আমার মনে হয় এই বিপ্লবের ইয়েটা আরও অনেক দূর যাবে, আরও সময় লাগবে এই লিকুইড সলিড হতে। এবং যদি এটা আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমার বিশ্বাস বাংলাদেশে বিপ্লবের যে মূল ফিলসফি, এই দর্শনটা আগামীতে রাজনীতিবিদদেরকে এর ভাষা দিতে হবে। হক ভাই, এই যে রাজনৈতিক পরিবর্তন কিংবা অর্থনৈতিক দুর্বলতা যেটাই বলিস, এই অবস্থানে পরিসংখ্যান কি বলছে আসলে আপনাদের গাড়ি, মানে আমরা দেখেছি রিকন্ডিশন গাড়ি যেমন প্রজেক্টে ব্যবহার করা হয় সহজলভ্য এবং টেকসই হওয়ার কারণে, ঠিক একইভাবে নতুন উদ্যোক্তা যাদের ব্যবসাটা সম্প্রসারিত করতে চাচ্ছেন ব্যক্তি উদ্যোগের কিংবা হচ্ছে সামষ্টিকভাবে, সেখানে ওই গাড়ির কিন্তু ব্যবহার একটা আছে। অর্থাৎ এই গাড়ির বিক্রি আমরা যেটা ধরে নিই যে গাড়ির বিক্রি বাড়া মানে ক্ষুদ্র প্রয়াসগুলো বড় হতে শুরু করা, সেই জায়গা থেকে আসলে এখন আমদানি ট্রেন্ড এবং বিক্রি ট্রেন্ডটা কি অবস্থা আছে রিকন্ডিশন গাড়ি? অ্যাকচুয়ালি বিক্রির ট্রেন্ডটা এখন কম, যেহেতু এই পুঁজির ব্যাপারটা হচ্ছে পুঁজির। ব্যাঙ্কগুলো তো ব্যাঙ্ক ইটসেলফ দেউলিয়া হয়ে গেছে, এবং 5টা ব্যাংকের সরকার অধিগ্রহণ করে একটা ব্যাংকে
রূপান্তরিত করেছে। অতএব ব্যাংকের কাছ থেকে খুব এখন হচ্ছে কিছু কিছু এই প্রায় আজকে কত মাস হলো, অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 14 মাস নাকি 16 মাসের মতো। এই 16 মাসে কিন্তু যেমন ডলারের জায়গাটা একটা স্ট্যাবিলিটি এসেছে, রিজার্ভটা বেড়েছে এবং ব্যাংকের তারল্য, অনেকগুলো ব্যাংকের তারল্য তৈরি হয়েছে। এখন হয়তো এটা আরও ইমপ্রুভ করবে। যেটা আপনি বলছিলেন যে আসলে একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা অলিগার কিংবা লুটেরা নয়, উৎপাদনকারী, ব্যবসায়ী, পেশাজীবী যারা উৎপাদন করবে, সম্পদ তৈরি করবে, এমপ্লয়মেন্ট তৈরি করবে এবং উদ্ধৃত থেকে রাজস্ব দিয়ে ইকোনমিকে বিল্ড আপ করবে। সেটা হওয়া উচিত ফিলসফিক্যালি আপনার রাজনীতিকদের উদ্দেশ্য কিংবা সরকারের। আনফর্চুনেটলি আমরা যা দেখেছি এটা মিস করেছে এবং সেখানে যে শ্রেণী তৈরি হয়েছে তারা এগুলোকে অনুমূল্যায়ন করেনি, অর্থ পাচার করেছে সীমাহীনভাবে দেশ থেকে। তারই ফলে আমাদের মূল্যস্ফীতি কিংবা মূল্যস্ফীতি এমনভাবে বেড়েছে যে টাকার মানের পতন মারাত্মকভাবে হয়েছে। এখন আসলে দরকার ছিল একটা বিশাল মধ্যবিত্ত শ্রেণী, কনজিউমার সোসাইটি করা, ভোক্তা শ্রেণী তৈরি করা। আজকে যদি বাংলাদেশে 1 লক্ষ গাড়ির বাজার থাকতো তাহলে কিন্তু গাড়ি উৎপাদন আস্তে আস্তে বাড়তো। এখন যে বাজারটা আছে মাত্র 25-30 হাজার, এটা দিয়ে কিন্তু কোনো উৎপাদন, এটা তো নতুন পুরাতন মিলে সবটা মিলে বাৎসরিক, জি, এটা নতুন যে রেজিস্ট্রেশন হয়, আপনি পুরাতন গাড়ি মিলে তো কয়েক লক্ষ গাড়ি বাজারে আছে। কিন্তু গ্রামে গঞ্জেও যে একটা অর্থনীতি আছে এবং মানুষকে আপনি যদি ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে দিতে পারতেন, যেমন আমেরিকার মিস্টার ট্রাম্প এখন বলছে তোমরা জাপানের মতো ছোট গাড়ি তৈরি করো। সেদিন একদম ঘাড় ফিরিয়ে বলতেছিলেন যে আই ওয়ার্ডার ইউ, ওই যে চায়নাকে কম্পিট করার জন্য। এখন চায়না দেখেছে যে জাপান দ্বিতীয় মহাযুদ্ধের পরে ছোট গাড়ি বানিয়ে বিশ্ববাজারে গাড়ি দিয়ে কিন্তু সারা সয়লাভ করেছে এবং তাদের ইকোনমির মূল এটা ছিল গাড়ি এবং ইলেকট্রনিক্স, যেটা এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। যেমন চাইনিজরা কিন্তু এখন বুঝছে তারা ইনভেস্ট করেছে কোথায়, ফিউচারে, ইলেকট্রিক ভেহিকেলে। সেটাকে তারা সস্তা করে দিয়ে রাষ্ট্রীয়ভাবে, সেটা কোনো কোম্পানি নয়, রাষ্ট্র তা সেখানে পেছনে আছে, দরকারে ভর্তুকি দিচ্ছে, প্রয়োজনে সাপোর্ট দিচ্ছে, গবেষণায় দিচ্ছে। অতএব চায়নার যে উত্থানটা সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটা বার্তা, যার জন্য আমেরিকা নড়ে চড়ে বসতেছে, ইকোনমিক্যালি সে পেছনে পড়ে গেছে, তার ম্যানুফ্যাকচারিং পাওয়ার নাই, তার এখানে জনগণের জন্য ট্রেন নাই, আবাসন নাই। এই যে মামদানি পাশ করলেন তরুণ, তার সে ইহুদিদের ভোটও পেয়েছে, কারণ কি সে মানুষের বেদনার ভাষায় কথা বলেছে, যেটা আমাদের অতীতে শেখ সাহেব মানুষের দুঃখের কথা বলে কিন্তু এত পপুলার হয়েছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমান মিলিটারি ম্যান হয়েও মানুষের সাথে মিশে খাল কাটা বলে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন দেখিয়েছেন এবং জনগণের বিরুদ্ধে গিয়ে এক আমাদের অনেকে যে পালাতে হলো সেটা আমরা দেখলাম। ফলে বাংলাদেশে কিন্তু গাড়ির বাজারের যে ব্যাপারটা আপনি বললেন, আমার মনে হয় একটা কৌশল হতে হবে আগামী নির্বাচিত সরকারের কাছে আমরা বলবো, এই সরকার তো এখন তো তারা করতে পারবেন না, সেটা হলো যে মধ্যবিত্ত শ্রেণী বাড়ানোর কৌশল এবং ট্যাক্স কমিয়ে দিয়ে সহজলভ্য করা। গাড়ির দাম অনেক বেড়ে যাচ্ছে, কারণ কি টাকার মূল্য পতন, ডলারের মূল্য বৃদ্ধি। 84 টাকার ডলার 125 টাকা, এখন 122 টাকা থেকে 25 টাকা। যদিও বাংলাদেশ ব্যাংক এটা আর্টিফিশিয়ালি ধরে রেখেছে, এটা যদি মুক্ত বাজারে ছেড়ে না দিত কিংবা তারা যদি না করতো, যাকে বলে না কিনতো, তাহলে ডলারের দাম আরও কমে যেতে পারতো। তাতেও রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতো, বাট আমদানির ক্ষেত্রে সুবিধা হতো। তো আমার মনে হয় যে নতুন সরকারের অনেক চ্যালেঞ্জ আছে, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে মানুষের ক্রয়সাধ্য বাড়ানো এবং আয় বাড়ানো। আয় বৃদ্ধি না হলে কিন্তু গাড়ির বাজার হবে না এবং যারা যে সীমিত সংখ্যক শ্রেণী গাড়ি কেনে, তারা যেহেতু অনেকে দেশে নাই, যাদের কাছে টাকা ছিল, এই আমাদের চ্যালেঞ্জ হবে ইকোনমিকে খুলে দেওয়া। ইকোনমি তার নিজস্ব মতে চলবে, সেখানে সরকার হস্তক্ষেপ করবে না। তাহলে কিন্তু আমরা যদি বাজারটাকে বাড়াতে পারি, ট্যাক্স কমিয়ে দিয়ে গাড়িকে দাম কমানো যায়, দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে ক্রমশ, মানুষের ক্রয়সাধ্যের বাইরে চলে গেছে। আপনি 25 লাখ টাকার নিচে কোনো রিকন্ডিশন গাড়ি নাই। এখন যে এক শ্রেণী বলছে এই সুযোগে কেমন ছিল, 2 বছর আগে কেমন ছিল দাম? যেটার দাম ধরেন 20 লাখ টাকার মধ্যে ছিল, সেটা এখন 25 লাখ টাকার উপরে। যেটা মানে 25 লাখ টাকা ছিল সেটা অনেক সময় 35-40 লাখ, মানে 25-30% দাম বেড়ে গেছে। তা মনে করেন যে 30 লাখ টাকার গাড়িটা হয়ে গেছে প্রায় 40 লাখ টাকার মতো। তো মানুষের তো যারা জেনুইন ব্যবসা করে কিংবা জেনুইন আয় করে, স্যালারিড ম্যান যারা, মধ্যবিত্ত বলতে যা বোঝায়, তাদের তো এরকম করে আয় বাড়ে না। হক ভাই, এই যে রিকন্ডিশন গাড়ি যে দামে পাওয়া যাচ্ছে, আমরা এখন দেখি যে ব্র্যান্ড নিউ গাড়িও একই দামেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে, কিন্তু আপনি যেমন ধরেন
সেটার কারণ হলো ব্র্যান্ড নিউ গাড়িতে তারা যা ঘোষণা করছে তার শুল্ক কর কাস্টম নিচ্ছে। রিকন্ডিশনের ক্ষেত্রে কিন্তু একটা ফিক্স করা আছে ইয়েলো বুকে, তার নিচে ডিউটি দেওয়ার সুযোগ নাই। এখানে সরকার অনেক বেশি রাজস্ব পাচ্ছে, আমরা ক্রমশ ব্যবসায় পিছিয়ে পড়ছি, কারণ একটা বৈষম্য তৈরি হয়েছে। আপনি বললেন যে তারা যে ঘোষণা দিচ্ছে সেই হিসেবের রাজস্ব আদায় হচ্ছে বা ভ্যাট ট্যাক্স বসছে, এটা কি আসলে ইচ্ছে মতো ঘোষণা দেওয়া যায়, নাকি তারাও যে অ্যাসেম্বলিং করার জন্য যে আহ, এখানে কিছুটা উপকরণগুলো নিয়ে আসছে দুর্বলতা সেগুলো তো বিষয়টা আছে। আছে? এই ভ্যালুয়েশন সিস্টেমটা একটা জটিল প্রক্রিয়াতে আছে। শুধু রিকন্ডিশনের ক্ষেত্রে তারা জাপান সরকারের প্রকাশিত ইয়েলো বুকের মধ্যে ভ্যালু আছে, যেটা আমাদের কিছুই করার নাই, তার উপরে ভিত্তি করে জন্য আমরা ওখানে আটকা। আমরা কম আনলেও ওটা দিতে হবে, এবং সাধারণত বেশি তো মানে হয় না, অতএব এটা হলো নির্ধারিত করা আছে। কিন্তু নতুনের ক্ষেত্রে তারা যেভাবে ডিক্লেয়ার করে সেটাই কাস্টম গ্রহণ করে, এটি আদেশ আছে। সে কারণে হচ্ছে একটা। 2 নম্বর হলো অ্যাসেম্বলিতে, ম্যানুফ্যাকচারিংয়ের নামে অ্যাসেম্বলিতে সুবিধা দেওয়া হচ্ছে, ডিউটি অনেক কমিয়ে দেওয়া হয়েছে ভালো রকমের। অথচ আমি উদাহরণ দিই আপনাকে, গাড়ি উৎপাদনকারী দেশের মধ্যে সাউথ আফ্রিকাটা উৎপাদনকারী, তাদেরই একটা কনসাল্টিং গ্রুপকে বাংলাদেশ সরকার আমন্ত্রণ করেছিল প্রগতি ইন্ডাস্ট্রিতে গাড়ি তৈরির সম্ভাব্যতা নিয়ে যাচাই করার জন্য। কতদিন আগে এটা? এটা প্রায় অন্তত 5 বছর আগে কথা বলছি। তো সেটা সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটির একটা ইকোনমিক টিম ছিল, ইঞ্জিনিয়াররা ছিল। তো ওখানে যে প্রফেসর সাহেব ছিলেন খুবই সিনিয়র, যারা আফ্রিকা অঞ্চলে বহু কান্ট্রিতে পরিবহন পলিসি নিয়ে কাজ করেছেন। আমি বললাম যে আপনাদের দেশের অবস্থা কী? তো বললো যে আমাদের এখানে 1 লক্ষর মতো গাড়ির বাজার, তার মধ্যে আমরা 40% তৈরি ম্যানুফ্যাকচার করে, মার্সিডিজও ওখানে তৈরি হয়, 60% আমদানি করি। শুল্ক করে তারতম্য হচ্ছে মাত্র 49%, এর বেশি না। যে আপনি আমদানি করলে 49% বেশি দিয়ে আমদানি করতে হবে, লোকালটা কিনলে 49% কম। বাংলাদেশেও এই ধরনের একটা কিছু ফলো করতে হবে, যাতে ক্রেতারা বঞ্চিত না হয়। ম্যানুফ্যাকচারিংয়ের নামে মনোপলি কিন্তু দিকে যাচ্ছে বাংলাদেশ, যেটা সাইফুর রহমান সাহেব প্রচণ্ড বিরোধিতা করেছিলেন। উনি একটা স্টেবল জায়গা নিয়ে এসেছিলেন। পরবর্তীতে বিভিন্নভাবে আমাদের কিবরিয়া সাহেবও কিন্তু অনেক, আমি বলবো যে এইসব ব্যাপারে বেশি একটা সুযোগ দেন নাই। এমনকি আব্দুল মুহিত সাহেবও কিন্তু তেমন একটা সুযোগ দেন নাই। কিন্তু ক্রমশ এরা সরকারকে বোঝাবার চেষ্টা করছে যে এখানে আমরা তৈরি করব, এখানে আমরা করলে কিন্তু সেটা কি রাজস্বের মূল্যে। এখন এখান থেকে যে 5 থেকে 6 হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়, যেটা দিয়ে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, জনগণের কল্যাণ, সরকারের ব্যয় নির্ধারিত হয়, সেটা খেয়ে কিন্তু অনেকে ইন্ডাস্ট্রি করেছে এখানে। আমি নাম বলবো না, এরকম ইন্ডাস্ট্রি 2টা হয়েছে যেগুলোকে অটোমোবাইল সেক্টরে বাংলাদেশে মানে ইলেকট্রনিক সেক্টরে হয়েছে। রাজস্বরা যদি বাদ দেন তাহলে তাদের কিন্তু ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ না। ফলে এখানেও কিন্তু রাজস্ব বোর্ড এখনও পর্যন্ত এগুলোকে প্রতিহত, তারা অনেক প্রফেশনাল, আমি মনে করব তাদেরকে সাধুবাদ জানাই। তারা এগুলোর ব্যাপারে খুব কঠিনভাবে চিন্তাভাবনা করে কাজ করছেন। বাট প্রচণ্ড চাপ হচ্ছে, যেমন শিল্প মন্ত্রণালয় তারা ইলেকট্রিক ভেহিকেলের যে পলিসি করছে সেখানে বলছে শুল্ক কর 37% করে দাও। কী হবে তাহলে? কনজিউমার বাড়বে। আসলে কনজিউমার যা বাড়ায় সেটা প্রাকৃতিকভাবে বাড়বে কিংবা ইকোনমিক ট্রেন্ড বাড়বে। কিন্তু এটা করলে একটা প্রতিষ্ঠিত বাজার, যেটা 50 বছর যাবৎ প্রতিষ্ঠা হয়েছে, রিকন্ডিশন নামে আমরা যে গাড়িগুলো আনি সেগুলো কিন্তু জাপানের ডোমেস্টিক মডেলের গাড়ি, বিশ্বে সেরা গাড়িগুলো, আমেরিকার চেয়েও ভালো গাড়িগুলো। সেই গাড়িটা মানুষ অভ্যস্ত হয়েছে, সেখানে হাজার হাজার ওয়ার্কশপ, কর্মী, মানুষ তৈরি হয়েছে। এটার একটা ভিত্তি আছে। আপনি চট করে এটাকে বাদ দিয়ে ওইগুলো আনবেন, ওগুলো কিন্তু আমরা কিছুই জানি না ইলেকট্রিকলি কী হবে। আমাদের এখানে এই যে মনসুনের সময় যদি প্রচণ্ড পানি হয়, তাতে গিয়ে কী দাঁড়াবে, এইসব ব্যাপার দেখার বিষয় আছে। তারপরে আমরা মনে করি আমরা নতুন গাড়ির বিপক্ষে নই। ডেফিনেটলি এই সহাবস্থানটা যেটা উন্নত বিশ্বে হয়েছে সেরকমটাই কাম্য, সেটা হওয়া উচিত। এটা যেন কোনোভাবে না হয় সেজন্য আমাদেরকে বাদ দিয়ে পলিসি করছে, অথচ আমরা সিংহভাগ রাজস্ব দিই। আমাদের কথা তো শুনতে হবে, আপনারা শুনলেন তো নাকি? তো আপনি যখন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি এটা করে, আমাদের দেশের সমস্যা কি জানেন? মিনিস্ট্রিগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লোকজন নাই, সব প্রশাসনের লোকজন। তাদেরকে বলা হয় তারা কি করবে, শুনে তারা করে। এখন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির মূল কাজ কি? মূল কাজ হচ্ছে জাতীয়করণকৃত শিল্পগুলো পরিচালনা করা। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিন্তু তার ম্যান্ডেটেই নাই। সেটার জন্য বিওয়াই আছে, তাকার এখানেও কিন্তু মিসনোমার আছে, গ্রে এরিয়া আছে, মানে আমি বলবো অসামঞ্জস্যতা আছে। সরকারকে ঢেলে সাজানোর ব্যাপার, যে সংস্কারগুলোর কথা সবাই বলছে, আমরাও বলছি, অ্যাকচুয়ালি বড় টাস্ক হবে আগামী সরকারের জন্য
তার সনদে অন্যতম অঙ্গীকার হবে দেশের এগিয়ে যাওয়ার জন্য, ওর অ্যাক্সেলারেটেড গ্রোথ বলা হয়, ত্বরান্বিত প্রবৃদ্ধি অর্জন জন্য একটা ব্যাপক সংস্কার করা। সেটার মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্র কাঠামো, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এতগুলো মিনিস্ট্রি কিন্তু কোনো দরকার নাই। এটা ভিয়েতনামেও নাই। আমি সর্বশেষ বলছি, একটা কমিউনিস্ট কান্ট্রি, তারা কিন্তু বাজার অর্থনীতিকে ধারণ করেছে টু দ্য হাইয়েস্ট ফর্ম। তারা কিন্তু একক এজেন্সি করেছে ফর ইনভেস্টমেন্ট। আমরা বিডা করেছি, কিন্তু বিডা একক এজেন্সি নয়, আপনাকে অন্যান্য কাজে অনেক মিনিস্ট্রিতে যেতে হয়। অথবা এইটা একটা কলোনিয়াল প্যাটার্নের ধাঁচে আমরা রয়ে গেছি, যেটাকে ব্যাপক পরিবর্তন করে বিনিয়োগ প্যাটার্নে আনতে হবে, যেটা হবে যে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করতেছে সরকার। সরকার কিন্তু ওই যে কেবল রেভিনিউ আর্ন করবে জনগণের কাছ থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, সেরকম সরকার তো নয়। কিন্তু এখন এই যে আপনি যেটা বললেন যে যারা গাড়ি নতুন তৈরি করছে তাদের যে ভ্যাট ট্যাক্সের ব্যাপার এবং আপনাদের যে ভ্যাট ট্যাক্স, এটার আসলে পার্থক্যটা এখন কেমন আছে? এবং আমরা সবসময় চাই অনেক 100% টেকসই গাড়ি কিন্তু কম দামে আমরা সবসময় চাই, এটার আপনারাও নিশ্চয়ই আপনি এটাই যেমন চান। ধরেন, যদি কেমন পার্থক্যটা শুল্ক কেমন করের আছে? পার্থক্য এমনভাবে করেন যেটা ডেলিভারিটলি আপনি রিকন্ডিশন কিংবা এই গাড়িগুলো যেটা বাজারে মানুষের প্রিয় কিংবা প্রমাণিত টেকসই, সেটা হারিয়ে যায়, তাহলে তো আমরা টিকতে পারবো না। না, এটাও কিন্তু এক ধরনের চাপ তৈরি করা হবে ভোক্তার উপরে। ভোক্তার উপরে চাপ তৈরি হয়েছে অলরেডি, ভোক্তা কিনতে পারছে না। অথচ আমরা যখন গত 22 সালের মধ্যে আপনি যখন মাইক্রোবাসের ডিউটি একটু কমিয়ে দিল, যেটা ছিল 50 লাখ, সেটা চলে আসলো 30 লাখে, তখন কিন্তু অনেক গাড়ি বিক্রি হলো, সরকার রাজস্ব কিন্তু বেড়ে গেল, বহু মানুষ গাড়ি কিনে ফ্যামিলিকে সেফলি একটু যাতায়াতের সুবিধা হলো। অর্থাৎ আমরা বুঝিয়েছিলাম তখন সরকারকে যে আপনারা রেট অফ ডিউটি বেশি করলে কিন্তু রাজস্ব বেশি হয় না, বরং এটা স্বীকার করে নেন যে মানুষকে আপনি ভোগ করতে দেবেন, ব্যবহার করতে দেবেন, তাহলে রেটটা রাখবেন সহনীয়, যাতে মানুষ কিনতে পারে। তাতে দুইটা লাভ, একটা আমাদের ক্রেতা সাধারণ মানুষ কিনতে পারে, দুটা হলো রেভিনিউ বাড়ে এবং আমার ব্যবসাও বাড়ে, ফলে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়। কিছুদিন তার আগে মানে কি অনেক গাড়ি হবে বাংলাদেশে? আসলে সব ঢাকা কেন্দ্রিক, সারা দেশে গাড়ি ছড়িয়ে দেওয়ার জন্য মাইক্রোবাসের মতো গাড়িগুলোকে আরও শুল্ক কর কমানো উচিত। তারপরে হলো ছোট গাড়ি যেমন জাপানে কে গাড়ি বলে, একদম 660 সিসি সবার, হোন্ডা, টয়োটা, মিৎসুবিশি, সবার 660 সিসি একটা হাউস ওয়াইফরা ব্যবহার করে, রাস্তা কোথাও রাখলে পার্কিং চার্জ নাই, হলুদ প্লেট। এইটা কিন্তু ডেলিভারিটলি মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য করা হচ্ছে। আর যে আপনি একটা লাক্সারিতে যাবেন, তখন ওয়েট ট্যাক্স, সাইজ ট্যাক্স, সিসি ট্যাক্স সবটা দিতে হবে। ট্যাক্সকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এইসব বিজ্ঞানসম্মত জিনিসগুলো আমাদের দরকার। আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা সরকারকে দেওয়ার চেষ্টা করছি। বর্তমান সরকার এগুলো নেওয়ার চিন্তা করেছিল, কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কথা বেশি শুনতে চাচ্ছে না। ওই জন্য আমরা অপেক্ষা করছি এখন নির্বাচিত সরকার আসুক, আমরা এগুলো ব্যাপকভাবে কিন্তু চেষ্টা হক করব। ভাই, যেটা হচ্ছে যে আপনি যদি শুল্ক ছাড় দিয়ে যদি গাড়ির বাজার তৈরি করেন, একসময় আপনার যখন রাজস্ব চাপে পড়বে তখন তো আবার আপনি সেখানে বাড়াতে যাবেন। এখন সেই জায়গা থেকে যদি আমরা একটা টেকসই যদি পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার যে অন্যতম একটা শর্ত যদি পূরণ করতে না পারি, ভোক্তাকে যখন আমি নতুন গাড়িতে এক ধরনের প্রলুব্ধ করা হচ্ছে, এটাও এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার ভোক্তার উপর দেয়। ভোক্তার আসলে চয়েস থাকা উচিত। সেই জায়গা থেকে ভোক্তাকে যদি আমি পরিষ্কারভাবে বলে দিই যে তুমি আসলে ওইটা কিনলে এত ভ্যাট বেশি দিতে হবে, ট্যাক্স বেশি দিতে হবে, রাজস্ব কাঠামো তোমার জন্য এইটা বাজারে যে বৈষম্যটা তৈরি করবে, সেই বৈষম্যটাকে নতুন গাড়ির বাজারটা কি খুব আগায় নিয়ে যেতে পারবে? আপনাদের বঞ্চিতই বললাম, আপনাদের কি এই চাপে ফেলে ভোক্তার যে চয়েস, ভোক্তার যে এগিয়ে যাওয়ার সুযোগ, সেটা কতটুকু প্রসারিত করতে পারবে? হবে, ডেফিনেটলি হবে, কারণ যখনই ওটা অনেক সস্তা হয়ে যাবে, তখন মানুষের তো কোয়ালিটি কীরকম, ট্যাক্সই কতটুকু, সে তো অনেক পরে বিবেচ্য বিষয়। কিন্তু আপাতত অনেক কম দামে পেয়ে কিন্তু মানুষ ওদিকে প্রলুব্ধ হবে, এটাই স্বাভাবিক। এইটা তো একটা বৈষম্যমূলক ব্যাপার হবে, এটা বাজারের জন্য মোটেই সহায়ক নয়। আমরা ওই জন্য মনে করি যে যেগুলো উদাহরণ আছে পৃথিবীতে, যেমন সাউথ আফ্রিকা আছে, খোদ জাপান আছে নিজে, অন্যান্য কান্ট্রিগুলোকে দেখে, ব্রিটেনের মতো কান্ট্রি, তারা কিন্তু বয়স সীমা নাই। আজকে যদি আমাদের এখানে নতুন গাড়ি তৈরি হোক, ক্রেতার জন্য চয়েস থাকলো, শুল্ক করের আপনি কতটুকু সুবিধা দেবেন ঘোষণা করতে পারেন যে 50%-এর মতো দেওয়া হবে ফর এক্সাম্পল, এর বেশিটা হবে বৈষম্যমূলক। তারপরে হলো, যদি আপনি ক্রেতার উপরে ছেড়ে দেন, তাহলে হ্যাঁ ঠিক আছে, যদি আপনার গাড়িগুলোর ট্যাক্সই হয়ে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। আবার এই যে গাড়িগুলো যেগুলো আমরা আনছি, সেখানে কিন্তু আপনি যদি একটু বয়স ছেড়ে দেন, যেমন ব্রিটেনের মতো জায়গায়
ইম্পোর্ট ওপেন করে রেখেছে, আবার তারা গাড়ি তৈরি করে, এবং গাড়ির বাজার কিন্তু প্রায় 4 মিলিয়নের বেশি প্রতি বছর। ব্রিটেন, ইউকে, আমাদের যারা গুরু কিংবা কলোনিয়াল মাস্টার, তাদের যদি ফলো করেন, তাহলে আমি মনে করি বাংলাদেশে অনেক সমস্যার সমাধান হতো। আমরা তো তারা রিসেন্ট কিন্তু একটু মিনিস্ট্রি আলোচনা শুনছিলাম হক ভাই, যে গাড়ির যে আপনারা রিকন্ডিশন গাড়ি নিয়ে আসেন, সেই গাড়ির এখন তো 5 বছর পর্যন্ত জি, সর্বোচ্চ নিয়ে আসতে পারেন। এটা বাড়ানোর একটা আলোচনা ছিল, সেটা এইটা কি আমরা অবস্থা? চেষ্টা করেছিলাম। আমি মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন, রোড ট্রান্সপোর্ট এবং ফজল কবির সাহেব, তারা কিন্তু এটাকে সমর্থন করেছিলেন। আনফরচুনেটলি ক্যাবিনেটে নেওয়ার নাকি বলে যে না, এখন আমরা এটা করব না, আহ, এটা নির্বাচিত সরকার দেখবে, এরকম একটা ব্যাপার। ভিতরে অনেক লবিং আছে যারা এটার বিরুদ্ধে। এটা হলে কি হতো জানেন, গাড়ির দামটা কেমন পড়তো? ইমিডিয়েটলি দামটা কমতো। কেমন কমতো? সবচেয়ে বড় কথা, অনেক ক্ষেত্রে 40% বাইং প্রাইস, মানে দ্যাট ইজ জাপানের প্রাইসটা 30-40% কমে যেতে পারতো। আবার সরকারের রাজস্ব যদি নাও কমাতো, রাজস্ব কিন্তু কমতো না, রাজস্ব বেড়ে যেত। সবচেয়ে বড় কথা, আমার ফরেন এক্সচেঞ্জ কম যাইতো 30-40%। আমি গাড়িটা পাইতাম প্রায় একই রকম। এটা তো আমি মনে করি যে ডলার সেভড ইজ এ ডলার আর্নড। মানে আপনি যদি $1 বাঁচান, তাহলে $1 অর্জন করলেন। তো কিনতে আমরা হলো যেহেতু না। উৎপাদন করি না, আমার দেখতে হবে যে আমি যদি আপনার একটা গাড়ি দিয়ে 20 বছর চালাতে পারলেন এবং সেখানে আপনার 30% দাম ফরেন কম এক্সচেঞ্জ হলো। কম লাগলো, ইট ইজ এ প্রফিট ফর আস। অতএব আমাদের মতো কান্ট্রিতে আপনাকে এরকম স্মার্টলি চিন্তা করতে হবে যে আপনি ম্যানুফ্যাকচারিংয়ের নামে একটা গিমিকের মধ্যে গেলেন, অলিক ব্যাপার কিন্তু। ওই কোথায় পাখি, এতগুলো পাখি বাহারে আছে, ওটা শিকার করার চেষ্টা করছেন। যেটা ইমিডিয়েটলি আছে সেটার বেনিফিটটা আপনার নেওয়া উচিত। না, এখানে মনে আমরা করেন তো পিক দেখছি আপ বাজারের আছে, মাইক্রোবাস। বাজারে নতুন গাড়ির বাজার কিন্তু বাড়ছে। হুম। মানে ভোক্তারা কিন্তু নিচ্ছে, যারা নিচ্ছেন কিনছেন কিন্তু নতুন গাড়ি। কিনবে তো, মানে যেহেতু আপনি মনে করেন যে একই দামে সে 35 লাখ টাকা একটা নতুন যদি পাওয়া যায়, এবং এসইউভি সেটা পাওয়া হয়তো যায়। মালয়েশিয়ার তৈরি কিংবা ইন্দোনেশিয়া থেকে আসছে। টেকনোলজিক্যালি কীরকম আছে সেগুলো হয়তো মানুষ অত গভীরে যেতে চায় না। এখানে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম বলে গাড়ি, প্ল্যাটফর্মটা হয়তো 80-র দশকের, তারপর একটা বডি বসিয়ে দিয়েছে ইন্দোনেশিয়াতে কিংবা থাইল্যান্ডে কিংবা মালয়েশিয়াতে। এখন এটা কিন্তু জাপানের যে 20 সালের গাড়ির টেকনোলজিও না। জাপানের 20 সালের গাড়ি কিন্তু মোস্ট মডার্ন। এইসব ব্যাপার তো অনেক টেকনোলজিক্যাল ব্যাপার, অনেক গভীরের ব্যাপার। ও প্রাইমা ফেসি মানে তাৎক্ষণিকভাবে আপনি দেখতেছেন যে না, দেখতে সুন্দর, সাসপেনশন কেমন হবে, টেকসই কেমন হবে, তো পরের ব্যাপার। হক ভাই, আমরা একটু ছোট ছোট করে কিছু জিনিস একটু আপনার কাছ থেকে জেনে নিই। আপনারা গত বাজেট থেকে আমরা দেখছিলাম যে ভ্যাট কমানোর দাবি নিয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরছিলেন। এনবিআর শেষ মুহূর্ত পর্যন্ত বোধহয় আপনাদের কোনো দাবি রেখেছে কি? মাইক্রোবাসের 10% সাপ্লিমেন্টারি ট্যাক্স কমিয়েছিল। সেই কমার বাস, প্রভাবটা বাজারে কেমন হ্যাঁ পড়েছে? পড়েছে, অবশ্যই পড়েছে। কিন্তু আরও ভালো পড়তে পারতো যদি এটার বয়সটা কমিয়ে দেওয়া হতো আমদানির যোগ্যতায়। তা আমরা বর্তমানে যে উপদেষ্টা মহোদয়রা আছেন তাদেরকে বলেছিলাম, তারা কিন্তু খুব পক্ষে ছিলেন। এখনও চাইলে তারা পারে। এটা কমায় দিলে তো, যেটা বললেন যে 30-40% যদি দাম হ্যাঁ, কমে, তাহলে আমাদের যে রুরাল আসলে দেখেন, ইকোনমিতে তো এটা যেটা খুব বড় মান একটা ইম্প্যাক্ট নিয়ন্ত্রণের রাখবে। জন্য দরকার হচ্ছে ইমিশন স্ট্যান্ডার্ড, যে আমার পরিবেশকে দূষণ করছে কিনা। পরিবেশকে অনেক নতুন গাড়ি দূষণ করছে যার মধ্যে ইমিশন স্ট্যান্ডার্ডটা নির্ধারিত নাই। যেমন ইউরো 4 ফর এক্সাম্পল, ইউরোপের স্ট্যান্ডার্ড। এরকম স্ট্যান্ডার্ড দিয়ে ব্রিটেনে কিন্তু আপনার আপনি আমদানির সময় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার দূষণের মাত্রা ইউরো 4-এর নিচে আছে কিংবা 3-এর নিচে আছে। এরকম আমাদের এখানে নতুন গাড়ি আসতেছে যেগুলো অনেক ক্ষেত্রে ইউরো 9 জন্য, এগুলো আমাদের 10 বছরের পুরনো গাড়ির চেয়েও খারাপ। অতএব দেওয়া উচিত হলো, পরিবেশ মন্ত্রণালয় এটা নির্ধারণ করতে পারতো বুয়েটের সাহায্যে, যে দূষণের মাত্রা হবে এরকম, যেটা পাকিস্তানে করেছে। পাকিস্তানে 26 সাল থেকে তারা বলছে তার এখানে 5টা ফ্যাক্টরি আছে। তারপরে তারা বলেছে তারা আমদানি খুলে দেবে, কোনো বয়সসীমা থাকবে না, দূষণের মাত্রা দূষণের নির্ধারণ মাত্রা। করা হবে। তো আমরা বহুকাল থেকে বলেছি, আমি মনে করি বাংলাদেশের জন্য একদম যথাযথ হবে দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত করা। বয়সটা কমিয়ে দিলে অনেক পিক আপ, মাইক্রোবাস, ভ্যান, ব্যবসার গাড়ি, আমার এই যে 1.5 কোটি মানুষ বিদেশে থেকে তাদের জন্য মাইক্রোবাস, তারপরে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে লাশ টানা গাড়ি, ইন্ডাস্ট্রিয়াল গাড়ি, ব্যক্তির গাড়ি, একটা ব্যাপক রকমের যে তৈরি হয়েছে, চাহিদা তৈরি হয়েছে, এবং একটা জীবন মানের যে পরিবর্তন হলো বিগত 40 বছরে, সেটাকে কি করে আপনি অস্বীকার করবেন? সে তো এগিয়ে নিতে হবে। তো এই জায়গা থেকে সরকারের যে ভাবনা, আপনারা বললেন যে এটা মন্ত্রণালয় রাজি কিন্তু মন্ত্রিসভা রাজি না। মন্ত্রণালয়ের ব্যাপার আছে। যেমন ধরেন, আমি বলবো এখানে আজকে যেহেতু জনগণের কাছে বলছি, উপদেষ্টা মহোদয়রা কিন্তু খুব যারা সংশ্লিষ্ট, যেমন বাণিজ্য এবং রোড ট্রান্সপোর্ট এবং
ব্রিজের যিনি, তারা কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। কিন্তু প্রশাসনের ভেতরে আবার দেখা যাচ্ছে তারা নতুন গাড়িকে ফেভার করার জন্য একটা বড় রকমের তাদের পক্ষপাতিত্ব আছে। এটাকে নিউট্রালাইজ করা ব্যাপক আলোচনা দরকার ছিল, সেটা কিন্তু হয় নাই। আমি জানি না ইন্টার মিনিস্ট্রিয়াল কোনো মিটিং হয়েছে কিনা, আমাদেরকে ডাকে নাই। আপনাদের ডাকেন? আমাদের ডাকে নাই, আমরা জানি না। সবটা শুনে গুড ফর দ্য কান্ট্রি, গুড ফর দ্য ইউজার, গুড ফর রেভিনিউ, গুড ফর ইন্ডাস্ট্রি, এরকম একটা পলিসিতে যাওয়া সম্ভব। মানে কোনো ব্যক্তি, আমি সচিব হলাম আর আমার মত চাপিয়ে দিলাম, কিংবা আমি উপদেষ্টা হলাম আমি চাপিয়ে দিলাম, এটা কখনো গণতান্ত্রিক সিস্টেম হতে পারে না, এবং এটা ট্রেড ফ্রেন্ডলি কিংবা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি নয়। সেজন্যই তো আলোচনা, সেজন্যই সলা পরামর্শ, সেজন্যই পলিসি অ্যাডভোকেসি। দুঃখের বিষয় যে আমাদের ফেডারেশন চেম্বারে 1 বছরের বেশি সময় নির্বাচন নাই। সেটা এখন সরকার কিন্তু টোটালি বেসরকারি খাতের থেকে একদম দূরে আছে। বলতে পারেন যে বেসরকারি খাতের কোনো পলিসি অ্যাডভোকেসি অলমোস্ট জিরো। তো সেটাও কিন্তু একটা দুঃখজনক, বেদনাকর, যেটা দেশে কি করে এটা হতে পারে। এবং সেজন্য আমার মনে হয় আমরা সবাই দায়ী, এই সরকার, প্রশাসন, রাজনীতি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সবাই দায়ী। কারণ পলিটিসাইজেশনের কারণে এটা হয়েছে। ফেডারেশন চেম্বারে যখনই রাজনৈতিকভাবে লোকদের বসিয়ে দিয়েছে, তখনই পলিসি অ্যাডভোকেসির পরিবর্তে তারা তল্পিবাহকতা করেছে নিজেদের সুবিধার জন্য, যার জন্য এটা মান পড়ে গিয়েছে, অ্যাডভোকেসি ক্ষমতা কমে গিয়েছে। আপনার এখানে গবেষণার কোনো সামর্থ্য নেই, যার জন্য আমাদের এনজিওরা যেমন সিপিডি কিংবা ওরা গিয়ে পলিসির কথা বলছে, আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি? নাই কিন্তু। হক ভাই, একটু জানতে চাচ্ছি যে সহজলভ্য পরিবহন ব্যবস্থার যে সুবিধাটা রয়েছে, বিশেষ করে আমরা দেখি যে স্কুলগামী বাচ্চাদের নিয়ে অনেক পরিবার অনেক গাড়ি ব্যবহার করে, সেখানে যদি দামটা বেড়ে যায়, দামটা যদি সহনীয় পর্যায়ে না আসে, তাহলে প্রভাবটা কেমন পড়তে পারে? এখানে কিন্তু একটা নিরাপত্তার বিষয়টাও জড়িত। অবশ্যই দেখুন, যেহেতু আমাদের পাবলিক ট্রান্সপোর্টটা সেরকম না, সে মানের না কিংবা সহজলভ্য না। আমি প্রথমে বলি যে পাবলিক ট্রান্সপোর্ট জাপানের মতো কিংবা ইভেন বড় বড় মেট্রোপলিটন শহরগুলোর মতো আমাদের ভীষণভাবে দরকার। কিন্তু যেহেতু সবটা আমাদের পাবলিক ট্রান্সপোর্টে ভীষণ ইনভেস্টমেন্ট দরকার, এখন আমাদের মধ্যবিত্তকে একটা কমফোর্ট দেওয়ার জন্য সরকার গাড়ির শুল্ক করগুলো আরও কমাতে পারেন। ছোট গাড়িগুলো বিশেষ করে শহরে চলার মতো, এমনকি আমেরিকার মতো কান্ট্রি এখন চিন্তা করছে আমরাও যদি ওই দিকে শুল্ক কটা ছাড় দিই। কে এই গাড়ি বলে, কম মানে সিসির গাড়ি 660 সিসি শহরের জন্য চমৎকার, মেট্রোপলিটন এরিয়ার জন্য। তাহলে কিন্তু একটা বড় রকমের মধ্যবিত্তরা একটা ইয়ে পায়। এই যে অটো কিংবা এই যে রিস্কি, হাইলি রিস্কি, প্রতিদিন কিন্তু মারা যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণ হতে পারে, একটা বড় পরিবর্তন হতে পারে যদি এখানে চিন্তা করা হয়। আমরা মনে করি যে আমরা সরকারের সাথে এগুলো নিয়ে নেগোশিয়েট করব এবং আমরা এই প্রস্তাবগুলো দেব। এবং সেই ক্ষেত্রে মানে স্কুলে যাওয়া আসার জন্য এই গাড়ির কেমন, এটার বাজার স্কুলের জন্য কেমন? 2টা অপশন, একটা হলো স্কুল বাসকে ডিউটি ফ্রি করে দিতে পারে সরকার, এবং স্কুল বাসগুলো তাহলে যেমন ইন্ডিয়ার মতো নিয়ে গেল, মানে বিভিন্ন থেকে, তাহলে গাড়ির ব্যবহার কমে গেল। আর এমনিতে গাড়িটাও, ছোট গাড়িগুলোর ডিউটিটা কমিয়ে দেওয়া উচিত। তাহলে যেটা একদম সহজলভ্য হলে মানুষের যে রিস্কি যে গাড়িগুলো এখন যে অটো, হাবি যাবি, এসব গাড়ি আমরা ব্যবহার করছি, যেগুলোর কোনো মান নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, রেজিস্ট্রেশন নাই, ওই ক্যাটাগরির কিংবা হচ্ছে ওই দামের ভেতরে এটা একটা মনে করেন গাড়ি। জাপানের মতো দেশেও কিন্তু ওগুলোকে ছাড় দিয়ে, টোটাল ছাড়, এমনকি রাস্তায় পার্কিং করলে ফি নাই। আমাদের দেশে এই গাড়িগুলো এই নিয়ে চিন্তা আসতে আমাদের করতে হবে। বাধাটা কোথায়? মানে ওই গাড়ি কি বাজার নাই, যার না, জন্য বাজার নিয়ে না, আসেন মানে না? আমরা সবাই গাড়িটাকে এত দাম দিয়ে সবাই কেনে, এটাকে একটা কম ক্যাপিটাল CC ইনভেস্টমেন্ট মনে করে। আচ্ছা, তো সেটাকে এরকম না রেখে যদি আপনি ইউজার ফ্রেন্ডলি করেন এবং মানুষের জীবন পরিবর্তনের জন্য চিন্তা করেন, যে তার নিরাপত্তা এবং কনভিনিয়েন্সের জন্য, তাহলে কিন্তু আপনাকে ওই পর্যায়ে চিন্তা করতে হবে, ছাড় দিতে হবে। এবং এটা একটা বড় তো আলোড়ন, মানে একটা ভাইব্রেশন লাক্সারি তৈরি গাড়িটা হবে। বাদ দেন, লাক্সারি গাড়িতে যা ডিউটি আছে সেগুলো আপনি করেন লাক্সারি হিসাবে, লাক্সারি ট্যাক্স করেন। তারপরে আমি মনে করি যে আপনি এমপিদের জন্য দেবেন ফ্রি, আবার আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিনলে 800%। এগুলো অত্যন্ত আপেক্ষিক বিষয় চিন্তা করে করা হয়েছে, ইমোশনালি। মানে এটাকে যদি আপনি 200% ডিউটি করেন, আর যদি নর্মাল গাড়িকে আপনি 50% ডিউটি করেন, তাহলে কিন্তু অনেক সুসমতা আসে। অনেক এখন লোকেরা যাদের টাকা আছে তারা বাইরে গিয়ে বিলের সাথে করে, এখানে সে গাড়ি বা কিনে না, ডিউটি অনেক বেশি ওই জন্য। তো এই জায়গা থেকে একদম শেষের দিকে আমরা খুব সহজভাবে আমরা নতুন গাড়ি চাই, আমরা ভালো গাড়ি চাই, পরিবেশের দূষণ মুক্ত হবে না। আপনার আলোচনার মাধ্যমে সেটা চাচ্ছেন, কিন্তু আলোচনাটা হচ্ছে না। আপনাদের একটি প্রচ্ছন্ন অভিযোগ আছে যে এটা আসলে লবিংয়ের ব্যাপার আছে। আপনারা সেই লবিংয়ের করতে পারছেন না কেন? আমরা ধরুন দেখেন, আমাদের একটা সোশ্যাল বিজনেসের মতো। আমার প্রায় 1300 1300 সদস্য আছে।
এখন আমি তো এক্সক্লুসিভ এজেন্ট, যেমন এক্সক্লুসিভ এজেন্ট যারা আছে তারা 10 কোটি টাকা খরচ করতে পারে, আমি তো 10 লাখ টাকা খরচ করতে পারি না, কারণ আমার তো ওরকম টাকা নাই। অর্থাৎ আমার হলো আপনার সমর্থন, জনগণের সমর্থন, ব্যবহারকারীর সমর্থন, এই যারা সামরিক বেসামরিক কর্মকর্তারা ব্যবহার করে তাদের সমর্থনে আমরা টিকে আছি, মিডিয়ার সমর্থনে টিকে আছি। আদৌ তো আমার লবিং পাওয়ার নাই, আমার তো আই ডোন্ট হ্যাভ মানি সি। তো তাদের টাকা আছে, তারা এক্সক্লুসিভ এজেন্ট। এখন তো নতুন ম্যানুফ্যাকচারাররাও এখানে আসতেছে, আমরা ওয়েলকাম করেছি, আমরা সাপোর্ট করছি, তাদের গাড়ি আমরা বিক্রি করবো ইনফ্লুয়েন্সারি। কিন্তু মনোপলি কোনো মতে হতে দেওয়া উচিত না। যেমন আমেরিকাতে আইন আছে যে কোনো ম্যানুফ্যাকচারার নিজ গাড়ি বেচতেই পারবে না, তাকে ডিলারের মাধ্যমে বেচতে হবে, মানে বেনিফিটটা কিংবা ভ্যালুয়েশনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য করা হয়েছে। একদম শেষের দিকে আমরা পিকআপ যেটা ছোট পরিসরে পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জায়গাটা আসলে ভ্যাট ট্যাক্সের ব্যারিয়ারটা কেমন, এবং এটা সহজলভ্য করলে আমরা যে ক্ষুদ্র পরিসরের যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক পর্যায়ের বাণিজ্যগুলো জাতীয় পর্যায়ে সংযুক্ত হওয়ার যে সুযোগ, সেই সুযোগটা কেমন বাড়বে আপনাদের? অনেক ভালো হবে। এবং এই পিক আপের জায়গাটায় অনেক ধন্যবাদ আপনাকে, জিনিসটা আপনি তুলেছেন। এখানে কিন্তু বড় রকম একটা গ্রে এরিয়া তৈরি হয়েছে। এখানে দুর্নীতির মাধ্যমে স্পেসিফিকেশনকে ব্যবহার করে বিআরটিএ দেখিয়েছে যে 1.5 টনের গাড়ি হলে ঢুকতে পারবে, 1.5 টনের বেশি হলে ঢুকতে পারবে না। এইভাবে করে এমন এমন কান্ট্রি আছে যারা 2 টনের গাড়িকে 1.5 টনই দেখায়, কিন্তু জাপানিরা জীবনে সেটা করবে না। তারা 1700 কেজি একবারে ইন্টারনেটে দিয়ে দেয়, 1700 কেজি। ফলে এতটুকু ছোট জাপানের গাড়িও আসতে পারছে না এই বৈষম্যের কারণে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের মাননীয় উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন, ফজল কবির খান সাহেব আছেন, বাণিজ্য উপদেষ্টা, তাদের দৃষ্টি আকর্ষণ করব, এবং বিআরটিএ যে দুর্নীতির কারণে এটা হয়েছে, এটা আমি তদন্ত দাবি করছি, এবং এখানে যে একটা বৈষম্য, এই বৈষম্য নিরসন করা হলে সবাই লাভবান হবে। সরকারের রেভিনিউ, ভালো কোয়ালিটির গাড়ি, ব্যবসা বাণিজ্য, এবং সবচেয়ে বড় কথা আমাদের অর্থনীতিতে একটা ভালো হবে, কারণ অনেক জাপানের একটা গাড়ি 30 বছর টিকে, তারপরে তার ভ্যালুয়েশন আছে, তারপরে বিক্রি হয়। অথচ এমন গাড়ি আসে এখানে 2 বছর পরে ফেলে দিতে হয়, ডাম্পিং হচ্ছে এখানে। ফলে আমার মনে হয় যে এই জায়গাটায় এই পলিসিগুলোতে বড় রকমের অনেক সুযোগ আছে সংস্কার করা হলে আমরা সবাই লাভবান হব। হক ভাই, আমরাও এটাই চাই আসলে নতুন গাড়ির নামে বাংলাদেশ একটা ডাম্পিং জোনে পরিণত না হোক, আবার পুরাতন গাড়ি এসে আমাদের পরিবেশ দূষণ করুক সেটাও চাই না। অর্থাৎ Absolutely. পরিবেশের মাত্রাটা আমাদের বসতিপূর্ণ অর্থাৎ জনবান্ধব হবে সেটা আমরা চাই, এবং অর্থনীতি এগিয়ে যাক, আপনাদের ব্যবসা বাণিজ্য ধারাবাহিকভাবে একটা প্রবৃদ্ধির পথে থাকুক, সেই প্রত্যাশা আমাদেরও আছে। আমাদের সময়ের আলাপে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সুধী দর্শক শ্রোতাকে আমার সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি, এবং এই বিজয়ের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম রিকন্ডিশন গাড়ি আসলে কেন কম দামে পাওয়া যাচ্ছে না, এবং নতুন গাড়ি আসলে কতটা টেকসইভাবে বাংলাদেশের বাজার দখল করছে, এবং সেখানে আসলে পরিবেশের মানদণ্ডটা কতটুকু মেনে চলা হচ্ছে, কিংবা স্থানীয় পর্যায়ের অর্থনীতি জাতীয় পর্যায়ে যুক্ত হওয়ার যে সুযোগ পরিবহন ব্যবস্থার মাধ্যমে সেটি আসলে কতটুকু টেকসইভাবে এগিয়ে যাচ্ছে, এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন বারবিডার সভাপতি আব্দুল হক। আজ এ পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।